আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠে এসেছে, আর সেটা হচ্ছে দিদি এই মুহূর্তে দিল্লিতে গেছেন সবটা দেখে নিতে, কোথায় কি হচ্ছে সবটা বুঝে নিতে, জল মেপে নিতে। কারণ তিনি নিজেই এই কথা বলছেন যে এখন আমরা সব দরজায় কড়া নাড়ছি, আমরা এখন সংবাদ মাধ্যমের সামনেও এসেছি, সংবাদ মাধ্যম গণতন্ত্রের একটা স্তম্ভ, কাজেই এখানে আমরা এসেছি এসআইআরে আক্রান্ত হয়েছেন যারা তাদের নিয়ে, আপনারা তাদের অবস্থা নিজেরাই দেখে নিন। এবং সেখানে খুব কথা মেপে এই প্রসঙ্গে একটা কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে দেখুন আমরা এই সবাইকে নিয়ে দিল্লিতে এসেছি, আমরা এর আগে 6 বার নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলাম, কোনো উত্তর আমরা পাইনি। আমার দলের সাংসদরা বারবার দেখা করেছেন, তাদের অভিযোগের কথা জানিয়েছেন, এবং তারই সঙ্গে তিনি বলছেন যে মামলা কিন্তু আদালতে রয়েছে, আদালতে বিষয়টা বিচারাধীন, তার দিনও ঠিক করা হয়েছে, যেটা আদালতে বিচারাধীন বস্তু সেটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না। কিন্তু এই মুহূর্তে একটা বিষয় যেটা চর্চায় সব থেকে বেশি করে উঠে আসছে সেটা হলো আগামীকাল অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2026-এ সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের করা মামলায় নিজে উপস্থিত থাকবেন এবং সেখানে তিনি নিজে সওয়ালও করতে পারেন। এই বিষয়টা নিয়ে কিন্তু সাংঘাতিক চর্চা হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত যে ছাড়পত্র নেবার কথা মুখ্যমন্ত্রীকে যদি সুপ্রিম কোর্টে যেতে হয়, সেই ছাড়পত্রের ব্যবস্থাও হয়ে গেছে, সেটা তিনি পেয়ে গেছেন, এই খবরও সামনে উঠে আসছে। এবং এখানেই একটা বিষয় প্রথমেই যে প্রশ্নটা উঠে আসছিল সেটা হচ্ছে তার দলের সাংসদরা যেখানে অলরেডি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে রেখেছেন, সেখানে দিল্লি যাওয়ার আগে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আবার আরেকটা মামলা কেন করলেন, মুখ্যমন্ত্রী নিজে আবার আরেকটা মামলা কেন করলেন? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা এই আবহে বহুবার বলেছেন যে দরকার পড়লে আমিও কিন্তু আদালতে চলে যেতে পারি, আমিও কিন্তু একজন আইনজীবী, মানুষের হয়ে সওয়াল করব, মানুষের হয়ে আমি কথা বলতে পারি, আমিও আইনজীবী, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে যাব, আমি শুধু আমার কথাটাই বলতে পারি। এবার হাওয়ায় শুধুমাত্র তিনি বন্দুক ডেগেছেন এমনটা যে নয়, সেটা প্রমাণ করারই হয়তো একটা প্রয়াস এটা যে আগামীকাল তিনি সুপ্রিম কোর্টে যাবেন। তবে এই যে কথাটা নিয়ে চর্চা হচ্ছে যে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করবেন, এইটা খানিকটা গল্প কথার মতোই শুনতে লাগছে। কারণ দেখুন, আইনের ডিগ্রি থাকলেই যে একজন ব্যক্তি তিনি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করতে পারবেন, ব্যাপারটা কিন্তু এতটাও সহজ নয়, তার জন্য একটা নির্দিষ্ট যোগ্যতারও প্রয়োজন হয়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যেমন অনেক প্রতিভা, মানে গান লেখা, সুর করা, ছবি আঁকা, কবিতা লেখা, এগুলো যেমন তিনি সামনে রেখেছেন, তেমনি আবার আরেকটা প্রতিভার নিদর্শন সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করে তিনি যে সামনে রাখতে চাইবেন বা দেখাতে চাইবেন, এমনটা খুব একটা কিন্তু একেবারেই মনে হয় না। তো কাজেই এই ব্যাপারটাকে মোটামুটি 50-50 ধরে রাখতে পারেন। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, কোনো কথা বলবেন না, চুপ করেই উপস্থিত থাকবেন, একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবেন বা একটা স্টেটমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে উপস্থিত হয়েছেন। অথবা আরেকটা বিষয় হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোনো একটা বিবৃতি হয়তো পড়তে চাইতে পারেন সুপ্রিম কোর্টে, যে তার নিজের কিছু বক্তব্য রয়েছে এবং সেটা তাকে বলতে দেওয়া হোক, পড়তে দেওয়া হোক, এইরকম একটা বিষয়ও কিন্তু হতে পারে। তবে এর থেকে বেশি কিছু যদি করার প্রয়াস করে থাকেন কেউ, মানে যেটাকে আমরা বলি আর কি পলিটিক্যাল স্টান্টবাজি, সেরকম কিছু সুপ্রিম কোর্টের ভেতরে করার চেষ্টা করলে সুপ্রিম কোর্টও যে সেটাকে খুব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে এমনটা কিন্তু মনে হয় না। এবার এখানে আরেকটা কথা জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স আজ দেখতে দেখতে মনে হচ্ছিল যে আপনারা খেয়াল করলেন যে সাংবাদিকরা প্রশ্ন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি সুন্দর শান্তভাবে ধৈর্য ধরে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলেন, কখনো বিরক্ত হলেন না, রেগেমেগে গেলেন না, কোনো কথাবার্তা বললেন না। তার মানে বিষয়টা হচ্ছে তিনি পারেন এইভাবে কথাবার্তা বলতে, সুন্দর করে প্রশ্নের উত্তর দিতে তিনি পারেন। নেহাতি বাংলার সাংবাদিকদের তিনি একেবারে ধর্তব্যের মধ্যেই আনেন না, সেই কারণে তিনি এখানে সেটা করেন না। যাই হোক, তো গতকাল কয়েকটা বিষয় যেগুলো সামনে রাখা হয়নি, আস্তে আস্তে আজকে যেগুলো আরো বেশি করে সামনে উঠে আসছে সেগুলো আপনাদের সামনে রাখছি। 1 নম্বর কথা হচ্ছে, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআরে আক্রান্ত পরিবারদের নিয়ে যে দিল্লিতে গেছেন, সেখানে তিনি খুব ভালো করেই জানতেন যে হিন্দু মুসলিমের তরজা উঠে আসবে। যদি দেখা যায় সংখ্যালঘু পরিবারেরই বেশি মানুষ রয়েছেন এবং এইরকম একটা বল যদি বিজেপিকে নির্বাচনের আগে দেওয়া হয়, তাহলে তারা আবারও সেটাকে ব্যাট দিয়ে মেরে বাংলাদেশি অনুপ্রবেশকারী এই জায়গাটায় পাঠিয়ে দেবে। তো সেই সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই দিতে চাননি। তিনি নিজেই প্রশ্ন করেছেন যে যারা হিন্দু মুসলমান করছেন তারা এদিকে একবার দেখছেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাত্র 2টি মুসলিম পরিবার রয়েছে, বাকি সবাই হিন্দু, কজন হিন্দু আছে আপনারা দেখতে পাচ্ছেন? একটি খবর এটাও সামনে এসেছে যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যাদের নিয়ে গিয়েছিলেন নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার জন্য, যাদের নিয়ে গিয়েছিলেন তার মধ্যে
দুটি মুসলিম পরিবার ছিল, দুজন মুসলিম পরিবারের সদস্যরা ছিলেন এবং বাকি সবাই কিন্তু হিন্দু পরিবারের সদস্যরা ছিলেন। এবং আপনারাও যদি প্রেস কনফারেন্স কাল যেটা করেছিলেন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে বেরিয়ে, বয়কট করে বেরিয়ে, সেখানেও দেখেন তাহলে খুব দেখতে পারবেন যে সিঁদুর পরা একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, তার পাশেই মুসলিম মহিলারা যেভাবে মাথায় কাপড় দিয়ে থাকেন সেইভাবে কাপড় দেওয়া একজন দাঁড়িয়ে আছেন। তো খুব স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করে কিন্তু এই ছবিটা সামনে রাখা হয়েছে। ইটস আ পলিটিক্যালি স্মার্ট মুভ। দ্বিতীয় কথা, এই খবর সামনে এসেছে যে গতকাল ডিএসপি এবং একজন ইন্সপেক্টরের নেতৃত্বে কলকাতা পুলিশের 22 জনের টিম দিল্লিতে রওনা হয়েছে। অর্থাৎ কলকাতা পুলিশের আধিকারিকদের কিন্তু দিল্লিতে পাঠানো হয়েছে, 22 জনের টিম পাঠানো হয়েছে। আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে বঙ্গভবনে এসআইআর এ আক্রান্ত যে পরিবারগুলিকে রাখা হয়েছিল তাদের ঘিরে ধরে দিল্লি পুলিশ এসে সাংঘাতিক ঝামেলা করেছে, কাউকে বেরোতে দিচ্ছিল না, কাউকে ঢুকতে দিচ্ছিল না। দিল্লি পুলিশের বিশাল বাহিনী সেখানে মোতায়েন করা ছিল এবং দিল্লি পুলিশের তরফ থেকে, অমিত শাহ পুলিশের তরফ থেকে যে কথা সামনে রাখা হয়েছিল সেটা হচ্ছে এটা একটা প্রিএমটিভ মেজার, যাতে কোনো ঝামেলা না হয় সেটা নিশ্চিত করার জন্যই তারা পৌঁছেছিলেন সেখানে, সমস্ত নিরাপত্তা দেওয়ার জন্য। এবার এটা কতটা সবকিছু শান্ত রাখার জন্য দিল্লি পুলিশ সেখানে পৌঁছেছিল আর কতটা চাপ সৃষ্টি করার জন্য পৌঁছেছিল সেটা বিজেপির নেতাদের সঙ্গে পশ্চিমবঙ্গের পুলিশ কিরকম ব্যবহার করে সেটা দেখলেও খানিকটা বুঝতে পেরে যাবেন। মানে ব্যাপারটা হচ্ছে যেখানে যার লাঠি সেখানে সেই লাঠি ঘোরাবে, সেখানে সেই শক্তিশালী এবং নিজের শক্তি সে প্রদর্শন করবে। এইবার কথা হলো, ওই দিল্লি পুলিশকে আটকানোর জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় 22 জনের কলকাতা পুলিশের টিম নিয়ে গেছেন? যা জানা যাচ্ছে প্রায় 100টি পরিবারকে নিউ বঙ্গভবন এবং ওল্ড বঙ্গভবনে কিন্তু রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে যাদের নিয়ে যাওয়া হয়েছে এসআইআর এ আক্রান্ত হিসেবে তাদের রাখা হয়েছে। তো সেখানে দিল্লি পুলিশের সামনে পশ্চিমবঙ্গের যে পুলিশ বা কলকাতা পুলিশ যে গেছে তারা কি করবে? পশ্চিমবঙ্গের পুলিশের দিল্লিতে কি আদৌ কোনো পাওয়ার, কোনো ক্ষমতা আছে? তাদের কোনো জুরিসডিকশন আছে? এর উত্তরটা খানিকটা টেরা। গোটা দিল্লিতে কোথাও এই কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের সেভাবে কোনো জুরিসডিকশন বা কিছু করার ক্ষমতা না থাকলেও বঙ্গভবনের মধ্যে কিন্তু আছে। বঙ্গভবনের সুরক্ষা নিশ্চিত করার জন্য সেখানে কিন্তু তাদের যা যা করার তারা সেটা করতে পারে। যেহেতু বঙ্গভবন পশ্চিমবঙ্গের সরকারের একটা এরিয়ার মধ্যে পড়ছে, এরিয়া হিসেবে সামনে উঠে আসছে, তাই বঙ্গভবনে পশ্চিমবঙ্গ পুলিশের এখতিয়ার রয়েছে। ঠিক যেমনটা দিল্লিতে ঝাড়খণ্ড ভবন বলুন বা বিহার ভবন বলুন, সেখানে ঝাড়খণ্ড পুলিশ বা বিহার পুলিশের এখতিয়ার রয়েছে, সেভাবেই কিন্তু বঙ্গভবনের সুরক্ষা নিশ্চিত করার জন্য, ভেতরে সবকিছু সেফ রাখার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ সেখানে গিয়ে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এইটা হচ্ছে অনেকটা সেই রকম যে ধরুন আমেরিকান এমবাসি, সেখানে দিল্লির কোনো ল বা আইন চলবে না, মানে আমেরিকান এমবাসির ভেতরে ভারতীয় আইন চলবে না, ভারতের পুলিশ দুম করে ঢুকে পড়ে যা খুশি করতে পারবে না। বা ইকুয়ালি সিমিলারলি ইন্ডিয়ান এমবাসি যেটা রয়েছে আমেরিকায়, সেখানে আবার আমেরিকার পুলিশ ঢুকে পড়ে যা খুশি তাই করতে পারবে না। এটা অনেকটা সেই রকম ব্যাপার। জোর করে কোথাও কেউ জুরিসডিকশনে ঢুকে পড়তে চাইলে সেখানে সংঘাত যে আরো বাড়বে সেটা সকলেরই জানা। তবে এই মুহূর্তে সংঘাতই কিন্তু চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার কারণ দেখুন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকলে যিনি ক্ষমতায় রয়েছেন এবং সেই ক্ষমতার যে চেয়ার, সেটার প্রতি সাধারণ মানুষের একটা ঘৃণা তৈরি হয়। প্রচুর প্রশ্ন উঠে আসে যে এত বছর ধরে আপনি থাকলেন, করলেনটা কি? এতগুলো গন্ডগোল কেন রয়েছে? এই জিনিসগুলো কেন এখনো আমরা পাচ্ছি না? আপনি তাহলে বছরের পর বছর ক্ষমতায় থেকে কি করছেন? কেন আপনি এতদিনেও কোনো সমস্যার সমাধান করতে পারলেন না? এরকম অনেক প্রশ্ন, এরকম অনেক কিছু তৈরি হয়। এবার এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তার অতি বড় ভক্ত যারা, তারাও কিন্তু কোথাও কোথাও প্রশ্ন করতে শুরু করেছেন যে যতবার পেরেছে, যেভাবে পেরেছে, কিন্তু এবারেও কি আর পারবে? এই রকম একটা সময় দাঁড়িয়ে রাজনীতির সব থেকে বড় মূল মন্ত্র যেটা, সেটা হলো নেভার লেট আ ক্রাইসিস গো টু ওয়েস্ট। এবং এসআইআর এর মাধ্যমে অসাধারণ একটি ক্রাইসিস একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলের ওপরে টুপ করে এসে পড়েছে। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় শাসক হিসেবে যেভাবে পরিচিত মানুষের কাছে, বিরোধী নেত্রী হিসেবে কিন্তু তিনি আরো বেশি পরিচিত এবং আরো বেশি তিনি সেই জায়গায় চালিয়ে খেলতে পারেন। ইভেন শাসক হওয়ার পরেও, ক্ষমতায় থাকার পরেও আপনারা জানেন যখনই তিনি বিরোধিতা করতে নেমেছেন, সিএ এনআরসির বিরোধিতা বলুন, কনসেন্ট্রেশন ক্যাম্প করবে, আপনাদের আটকে ফেলবে, নিয়ে চলে যাবে, এই সমস্ত বিষয় নিয়ে যখন তিনি বিরোধিতা করেছেন, আন্দোলন করেছেন, বা এই এসআইআর নিয়েও তিনি যেভাবে করে যাচ্ছেন, এই বিরোধিতার ভূমিকায়, বিরোধী নেত্রীর ভূমিকায় তিনি অনেক বেশি চালিয়ে খেলতে পারেন। এবং সেই রকম একটা অপরচুনিটি যখন তিনি পেয়েছেন, এটাকে যে তিনি ছেড়ে দিতে দেবেন না, বরং এটা যতটা সংঘাতের দিকে যায় ততই ভালো তৃণমূল কংগ্রেসের পক্ষে, তার পক্ষে, এই বিষয়টাকে যে তিনি অবশ্যই বড় করে সামনে রাখবেন সেটাই খুব স্বাভাবিক। এবং এটা আরো বেশি সহজ হয়ে যায় যখন গোটা এসআইআর প্রক্রিয়া জুড়ে দেখা যায় যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে সত্যি ভয়ঙ্কর হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে।
এসআইআর এর জন্য নোটিশ পাঠিয়ে যাদের ডাকা হচ্ছে, এমন মানুষজন যাদের গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে, তাদের লাইনে যাওয়ারই কথা নয়, তাদের বাড়িতে এসে গোটা বিষয়টা হওয়ার কথা, অথচ তাদের গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে। তারপর তাদের যে সময়টা দেওয়া হচ্ছে সেই সময়ের মধ্যে কাজ হচ্ছে না। কোথাও হয়তো একজন ব্যক্তি 11টার সময় লাইনে দাঁড়িয়েছেন, 6টা 6:30 পর্যন্ত তাকে লাইনে দাঁড়িয়ে তার কাজ করে আসতে হচ্ছে। দেখুন, এমনিতে বাঙালি ঢিমেতালে কাজ করে অনেক সময়, আর তাছাড়া সরকারি কাজ যে এরকম ধীরগতিতে হয় সে সম্পর্কেও বাঙালি ওয়াকিবহাল। কাজেই লাইনে দাঁড়ানোটা তার কাছে খুব একটা সমস্যা নয়, কিন্তু সমস্তটা মাত্রাতিরিক্ত, মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এই হেনস্থার বিষয়টা। মানে একদিকে প্রশাসনিক ব্যর্থতা, একদিকে দেখা যাচ্ছে একটা সরকারি বিশৃঙ্খলা, তার মধ্যে দাঁড়িয়ে মানুষ যে হেনস্থার সম্মুখীন হচ্ছেন এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে পরিকল্পনার যে অভাবগুলো দেখতে পাওয়া গেছে সেটাকে একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিংড়ে ব্যবহার করে নিয়েছে নিজের অ্যাডভান্টেজে তৃণমূল কংগ্রেস। এবং একটা জায়গায় কোথাও গিয়ে দাঁড়িয়ে এটা যখন বোঝা যাচ্ছে যে এই গোটা প্রক্রিয়াটা আরো ভালোভাবে হতে পারত, অনেকটা সহজ হতে পারত, অনেক প্রাঞ্জল হতে পারত, কিন্তু সেটা করার কোনো চারই দেখতে পাওয়া যাচ্ছে না, না রাজ্য প্রশাসনের তরফ থেকে, না নির্বাচন কমিশনের তরফ থেকে, যে তারাও রাস্তায় নেমে গিয়ে খোঁজ খবর করে দেখবেন কোথাও কি সমস্যা হচ্ছে, সেটা কিভাবে সমাধান করা যেতে পারে সেই চেষ্টা করবেন, সেরকম কোনো প্রচেষ্টাও দেখতে পাওয়া যাচ্ছে না। অতএব এই জিনিসটা একটা অ্যাডভান্টেজ হিসেবে অবশ্যই শাসক দলের কাছে উঠে এসেছে। অর্থাৎ এই মুহূর্তে সংঘাত প্রয়োজন, যত সংঘাত হবে তত মানুষের ভয় বাড়বে, তত মানুষ তাকে পরিত্রাতা হিসেবে বেছে নেবেন এবং ভোটটা তার কাছে গিয়ে পড়বে। এই যে আবর্তটা, এটা আমরা বহুবার দেখে ফেলেছি। তারই সঙ্গে এখানে আরো একটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনাদের জানিয়ে রাখি। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছেন এবং সেটা তার অ্যাডভান্টেজ, অনেক কিছু তিনি করছেন, সেখানে অনেক রকম বার্তা দেওয়ার চেষ্টা করছেন। সুপ্রিম কোর্টে কেস আছে, সেখানেও তিনি যাবেন, এরকম কথা সামনে উঠে আসছে। তবে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দিল্লিতে রয়েছেন, এটা কিন্তু অন্য আরেকটা কেসে তার জন্য একটা বিপদের বিষয় হতে পারত, একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারত, কিন্তু সেই মামলার শুনানিটা খুব সুন্দর করে ডজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি এবং রাজ্য দুজনে মিলে সেই কেসটার শুনানি কিন্তু পিছিয়ে দিয়েছে। আপনারা জানেন যে আইপ্যাকে যেদিন রেড হয়েছিল সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে পৌঁছে গিয়ে যারা রেড করছেন ইডির, তাদের হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়েছেন, এরকম নানা রকম অভিযোগ উঠে এসেছিল এবং সেই নিয়ে কিন্তু ইডির তরফ থেকে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল। এবারে এই গোটা বিষয়টার শুনানি হওয়ার কথা ছিল 3রা ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের দিনে। এই মামলাটায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, এই মামলার শুনানি হওয়ার কথা ছিল 3রা ফেব্রুয়ারি, কিন্তু তার আগে গতকাল 2 ফেব্রুয়ারি রাজ্য সরকারের তরফ থেকে একটা হলফনামা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে, যেখানে রাজ্যের দাবি ইডি এই নিয়ে যে মামলা করেছে সেটা করার মতো মৌলিক অধিকারই তো ইডির নেই, তাহলে ইডি মামলাটা করলো কি করে। এইবার এই হলফনামা জমা পড়ার পর যখন আজ মামলাটা ওঠে সুপ্রিম কোর্টে, সেখানে প্রথমেই ইডির আইনজীবী পরিষ্কার এটা জানিয়ে দেন যে দেখুন, রাজ্য যে হলফনামা দিয়েছে সেটা তো আমাদের পড়ে দেখতে হবে, আমাদের একটু সময় দিতে হবে, তাহলে ইডি নিজেও হলফনামা জমা দিতে চায় আদালতের কাছে, তাই সময় দিন, শুনানি পিছিয়ে দিন। এবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা তখন রাজ্যকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে আইনজীবী, তাদের প্রশ্ন করেন যে শুনানি পিছিয়ে দিলে আপনাদের কি কোনো অসুবিধা আছে? রাজ্যের আইনজীবী জানান না, কোনো অসুবিধা নেই। অতএব এই শুনানির দিন পিছিয়ে যায় এবং এখন জানা যাচ্ছে 10ই ফেব্রুয়ারি এই মামলার শুনানি রয়েছে। যে মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই বিপাকে পড়তে পারতেন এমন একটা সময় যখন তিনি নিজে দিল্লিতে উপস্থিত রয়েছেন, সেই মামলার শুনানিটা কিন্তু হলফনামা খেলতে খেলতে পিছিয়ে গেল। দেখুন, ফাঁক তালে কত কি তো গলে চলে যায়, অত কি আর খেয়াল করা যায়? আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।